শুরুতে ভবিষ্যতের এমন একটি সময়কে দেখা যায় যখন বিশ্বযুদ্ধের কারণে পৃথিবী ধ্বংস হওয়ার 100 বছরের বেশি সময় কেটে গিয়েছে। বড় বড় শহরগুলো এখন বিষাক্ত বাতাসের জনশূন্য অবস্থায় পড়ে আছে। পুরো পৃথিবী এখন ডার্কনেসে ঢাকা এবং পুরো পৃথিবীতে এখন কেবল শেষ একটা জায়গায় টিকে আছে যেখানে মানুষ বসবাস করতে পারে। বাকি অঞ্চলগুলো এখন এতটাই রুক্ষ আর বিষাক্ত যে সেখানে কোনো মানুষ বাঁচতে পারে না। সেখানে এখন শুধু কিছু প্রাণী বসবাস করে যারা সময়ের সঙ্গে সঙ্গে মিউটেড হয়ে গিয়েছে এবং এখন তারা একে অপরকে খেয়েই বেঁচে আছে। এই কারণেই বেশিরভাগ মানুষ এই শেষ শহরটা ছেড়ে বাইরে যাওয়ার কথা ভাবেও না, কারণ একবার কেউ বাইরে গেলে তার জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব। এখন এই শেষ শহরটা শাসন করে এক রাজা এবং একটা চার্চ। তাদের নিয়ম কেউ ভাঙতে পারে না। এখন আজ অ্যালিস নামের এক নারীকে চার্চের লোকজন হত্যা করতে যাচ্ছে, কারণ তার কাছে মানুষকে হিপনোটাইজ করার ক্ষমতা আছে, আর তাই চার্চ মনে করে এই ক্ষমতা তাদের জন্য হুমকি। তাই চার্চের গার্ডের লিডার আর্লি অ্যালিসকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চায়। কিন্তু হঠাৎ অ্যালিস তার হিপনোটিক শক্তি ব্যবহার করে একটা গার্ডকে এমন ইলিউশন দেখায় যেন তার জায়গায় সে নিজেই ফাঁসিতে ঝুলছে। তখন সেই গার্ড নিজেকে বাঁচাতে রশি কেটে ফেলে, কিন্তু তখন সে বুঝতে পারে আসলে সে অ্যালিসের রশিটাই কেটে ফেলেছে। সে আবার অ্যালিসকে তার দিকে দৌড়ে আসতে দেখে, তাই সে যখন গুলি করে তখন দেখা যায় সে আসলে ভুল করে নিজের আরেকজন গার্ডকেই মেরে ফেলেছে। এইসব কিছু তাকে অ্যালিসই করাচ্ছে। তখন লিডার আর্লি সে গার্ডকেই মেরে ফেলে, কারণ সে অ্যালিসের ইলিউশনে পড়ে নিজের লোকদেরই মারছে। তারপরে সে বাকি গার্ডের আদেশ দেয় যেন অ্যালিসকে যেভাবেই হোক হত্যা করা হয়, কিন্তু অ্যালিস একে একে সবাইকে মেরে ফেলে। তারপর শেষ পর্যন্ত বেঁচে থাকা লিডার আর্লিকে তার নিজের রশিতে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে বয়েসি নামের এক হান্টার যে একা শহরে আসছে, সে পথে একটা টানেল দিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে যায়, কারণ সে বিপদের আন্দাজ করতে পেরেছে। তার ধারণা সঠিক ছিল। ঠিক তখনই কয়েকজন ডাকাত তাকে ঘিরে ফেলে এবং তার ঘোড়া থেকে অস্ত্র চুরি করতে থাকে। কিন্তু তারা খেয়াল করেনি বয়েসের বন্দুকের উপর দুমুখ সাপ বসেছিল। সাপটি হঠাৎ করে ডাকাতটিকে কামড় দিয়ে দেয়। তারপর বয়েসি হঠাৎ আক্রমণ করে একে একে সব ডাকাতদের মেরে ফেলে এবং উল্টো তাদের অস্ত্রও কেড়ে নেয়। যাওয়ার সময় সে তার বন্ধু সাপটাকেও নিয়ে নেয়। অন্যদিকে সেই অ্যালিস যে কিনা চার্চের হাত থেকে বেঁচে পালিয়ে এসেছে, সে এক অন্ধ মহিলার কাছে এসে আশ্রয় নেয়। সেই মহিলা অ্যালিসকে বলে চার্চ আসলে অ্যালিসের ক্ষমতাকে ভয় পায়, কারণ এতে তাদের শাসন নষ্ট হয়ে যেতে পারে। তারা যখন এসব কথা বলছে তখন হঠাৎ করেই গোপনের রানী তার সহকারী জেমসকে নিয়ে অ্যালিসের সাথে দেখা করতে আসে। সে তার গার্ডের বাইরে যেতে বলে এবং একান্তে অ্যালিসকে জানায় যে সে নিজেও চার্চের সিদ্ধান্তে খুশি নয় যারা তাকে মারতে চেয়েছে, কিন্তু সে তার স্বামী কিংয়ের বিরুদ্ধে কিছু করতে পারবে না। না হয় সে নিজেও আসলে চার্চকে ধ্বংস করতে চায়, কিন্তু স্বামীর কারণে কিছু করতে পারছে না। এখন রানী অ্যালিসকে তার জন্য একটা মিশনে যেতে বলে যে কিভাবে তারা এখানের সেফ জোন থেকে অনেক দূর একটা স্কাল রিভার নামের জায়গায় ক্রিয়েচারের সন্ধান পেয়েছে যে কিনা ক্রমাগত তাদের গার্ডের হত্যা করছে। তো অ্যালিসকে সেখানে গিয়ে 6 দিনের মধ্যেই সেই প্রাণীটাকে হত্যা করতে হবে। তারপর রানী নিজে ক্ষমতা দখল করে চার্চের শাসন শেষ করবে। যেহেতু রানীর পাঠানো অন্যান্য গার্ডেরও তাকে মারতে পারেনি, তাই সে এখন অ্যালিসের কাছে সাহায্য চাইতে এসেছে, কারণ বাহিরের এই ভয়ঙ্কর জগৎ কেউ এত সহজে পার হতে পারে না। তাই এখন অ্যালিসকে এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে সে প্রাণীকে মারতে হবে। আর অ্যালিসের জীবন তো এখানেই বেশ ঝুঁকিতে আছে, তাই সে রানীর মিশনে যেতে রাজি হয়, কারণ সে এতে সফল হলে চার্চের রাজত্ব শেষ হয়ে যাবে এবং সেও এই শহরে বাস করতে পারবে। এই মিশনের জন্য অ্যালিস রানীর কাছ থেকে বড় অঙ্কের অর্থ নেয়, কারণ সে একা এই বিপজ্জনক জগতে টিকে থাকতে পারবে না। তাকে তার সাথে একজন দক্ষ বাউন্টি হান্টারকে হায়ার করতে হবে যে তাকে নিরাপত্তা দিতে পারবে। যদিও যাওয়ার সময় রানীর সহকারী জেমস চুপিসারে অ্যালিসকে সতর্ক করে দেয় যে কে জানে রানী আদৌ কি সেই শক্তি সামলাতে পারবে। তাই তার মতো অ্যালিসের উচিত এই টাকা রেখে মিশনে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হওয়া, এতে দুজনেরই লাভ হবে। জেমস তাকে বোঝাতে নিজের তরফ থেকে একটা দামি ঘড়ি উপহার দেয়। এদিকে রানী যে কিনা গোপনে অ্যালিসের সঙ্গে দেখা করে এসেছে, সেই ফিরে এসে তার বৃদ্ধ স্বামী রাজাকে দেখে যে এখন এতটাই বুড়ো হয়ে গেছে যে সে মৃত্যুর দ্বারপ্রান্তে। রানী এখন নার্সদের বলে তারা যেন ভালোভাবে রাজার দেখাশোনা করে এবং এরপর চুপিসারে বয়েসের সঙ্গে দেখা করতে যায়। আসলে রানীর গোপনে বয়েসের সঙ্গে সম্পর্ক চলছে, তাই সে অ্যালিসকে ব্যবহার করে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতে চায় যাতে আর কখনো চার্চ তাকে বাধা দিতে না পারে। এখন রানীর সাথে দেখা করার পর সন্ধ্যায় বয়েসি যখন একা বারে বসেছিল তখন অ্যালিস তার সাথে দেখা করতে আসে। আসলে সে তাকে হায়ার করতে এসেছে। সে তাকে নিজের মিশনের কথা জানায় যে কিভাবে তাদের বাহিরের বিপজ্জনক স্থান পেরিয়ে স্কাল রিভার পর্যন্ত যেতে হবে। স্কাল রিভার যেটা বর্তমান পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা, সেখানে তাদেরকে একটা বিপজ্জনক প্রাণী শিকার করতে হবে। আর এই মিশন এতটাই বিপজ্জনক যে সে সরাসরি শহরের সবচেয়ে ভয়ঙ্কর হান্টার বয়েসের কাছে এসেছে। এই জন্য অ্যালিস তাকে জেমসের দেওয়া দামি ঘড়িটাও অফার করে। যদিও বয়েসি অ্যালিসকে সাবধান করে দেয় যে বাহিরের পৃথিবী তার ধারণার থেকে অনেক বেশি ডেঞ্জারাস। যদি সে অ্যালিসকে বাঁচাতে না পারে তখন কি হবে, কিন্তু অ্যালিস তাকে এছাড়ও দেয় যে যদি বিপদ অনেক বেশি হয় তবে বয়েসি তাকে ফেলে রেখে নিজের প্রাণ বাঁচিয়ে ফিরতে পারবে। তারা আলোচনা করছে ঠিক তখনই চার্চের গার্ডরা আবার অ্যালিসকে ধরতে আসে আর বয়েসি ও অ্যালিস দুজনেই পালিয়ে যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। মসবেট হচ্ছে বিনোদনের এক অন্যরকম দুনিয়া।
এখানে সবার পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে তোমাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না, এটি তোমাদেরকে দেবে এক নতুন অভিজ্ঞতা। তোমরা যদি গেমিং পছন্দ করো তাহলে মস্ট বেটার রয়েছে দারুণ সব ইন্টারেক্টিভ গেম। এখানেই পাবে লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মস্ট বেটার রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজে লেনদেন করা যায়। সঙ্গে আছে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টার কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিচের প্রোমোকোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নাও এবং প্রথম ডিপোজিটে পেয়ে যাও বিশেষ অফার ও ফ্রি স্পিন। এই অফারটি আর মিস করো না। এরই মাঝে একটা গার্ড যখন তাদের উপর গুলি চালাতে যাচ্ছে, তখন বয়েসি নিজের সেই দুমুখ সাপ তার দিকে ছুড়ে দেয়, আর সাপটি এক এক করে সব গার্ডকে ছোবল দিতে শুরু করে। তখনই সেখানে হাজির হয় গার্ডের লিডার আর্লি, যাকে কিনা অ্যালিস ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছে, কিন্তু সে কোনো মতে বেঁচে গিয়েছে। আর এখন সে প্রতিশোধ নিতে অ্যালিসকে মারতে এসেছে। এখানে লিডার আর্লি শেষমেশ বয়েসের সাপটাকেও মেরে ফেলে, কিন্তু ততক্ষণে অ্যালিস আর বয়েসি সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে চার্চের নেতা প্যাট্রিয়াক আদেশ দেয় যে অ্যালিস ও বয়েসের পিছু নিয়ে তাদের ধরে এনে কঠিন শাস্তি দেওয়া হোক, কারণ তারা অনেক গার্ডকে হত্যা করেছে। শুধু এটাই না, অ্যালিস যখন তাদের কবজা থেকে পালিয়েছে তখন থেকে শহরের লোকজন চার্চের বিরুদ্ধে ছবি বানিয়ে প্রতিবাদ করতে শুরু করেছে। আর এভাবে চলতে থাকলে সবাই বিদ্রোহ করে ফেলবে, তাই চার্চ এই বিদ্রোহের আগুন শুরুতেই নিভিয়ে ফেলতে চায়। এখন চার্চের নেতার আদেশে গার্ড সেই বৃদ্ধ মহিলাকেও ধরে ফেলে, যার কাছে আগে অ্যালিস লুকিয়ে থাকতো। মারধর করে তার কাছ থেকে তারা জেনে ফেলে অ্যালিস কোথায় গেছে। তারা সেই বৃদ্ধ মহিলার কাছ থেকে জেনে যায় যে কিভাবে সে বয়েসের সাথে স্কাল রিভারের দিকে গেছে। সব সত্য বলার পরও তারা সেই বৃদ্ধ মহিলাকে মেরে ফেলার আদেশ দেয়। এরপর তারা একটা দল গঠন করে, যার নেতৃত্ব দিবে লিডার আর্লি। এই দলটি অ্যালিস ও বয়েসের পিছু নিয়ে তাদের খুঁজে বের করে মেরে ফেলবে, যাতে শহরে আর কেউ বিদ্রোহ করার সাহস না পায়। এদিকে বয়েসি আর অ্যালিস ইতিমধ্যে মূল শহর ছেড়ে বাইরে চলে এসেছে এবং তার একটা নিরাপদ জায়গা দেখে আজকের রাতটা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। বয়েসি, যার সাপ বারের ফাইটে মারা গেছে, সে এখন আরেকটি একই ধরনের সাপ খুঁজতে চেষ্টা করে, কিন্তু সে খুঁজে পায় না। পরের দিন পুরোটা দিন জার্নির পর তারা এগিয়ে যায় এবং প্রথম স্টপে পৌঁছায়। এটা মূল শহরের বাইরে একটা ট্রেডিং পোস্ট, যেখানে দুই ভাই বোন রোজ ও তার বোন মারা থাকে। আসলে মারা ও বয়েসি একে অপরকে পছন্দ করে, অর্থাৎ বয়েসি শুধু রানের সাথেই নয়, মারার সাথেও তার সম্পর্ক আছে। অ্যালিস এখন খাবার খেতে খেতে বলে কিভাবে তাদের আগামী 6 দিনের মধ্যে স্কাল রিভারে পৌঁছাতে হবে এবং সেই প্রাণীটাকে মারতে হবে, কিন্তু তারা যেভাবে চলছে তাদের সময় বেশি লেগে যাবে। তাই বয়েসি একটা শর্টকাট রাস্তা জানায়, যেখান দিয়ে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। তবে সেই পথে ঝুঁকি অনেক বেশি। এখন যেহেতু তাদের হাতে সময় কম, তাই সেই ঝুঁকি নেওয়া ছাড়া তাদের উপায় নেই। এরপর বয়েসি মারার সঙ্গে ঘনিষ্ঠ হয় আর ঘুমিয়ে পড়ে। সকালে তারা আবার তৈরি হয়ে রওনা দেয় স্কাল রিভারের দিকে। বয়েসি অ্যালিসকে সতর্ক করে দেয় যে এখান পর্যন্ত সব নিরাপদ, কিন্তু এরপর তারা আর কোনো জীবিত মানুষ দেখবে না। উল্টো মিউট্যান্টস আর অন্যান্য বিপদ তাদের ঘিরে থাকবে। তাদের পেছনে তখন শহরের গার্ডরাও একটি ট্রেনে করে তাদের লিডার আর্লির সাথে ধরতে আসছে, যাতে তারা অ্যালিস ও বয়েসিকে আটক করে মেরে ফেলতে পারে। শহরে যখন রানী এই খবর জানতে পারে, তখন সে চার্চের নেতার সঙ্গে লড়াই করতে যায়। এখানে চার্চের নেতা প্যাট্রিয়াক বলে যে চার্চের জন্য এটা ভালো, যদি অ্যালিস ও বয়েসি দ্রুত মরে যায় তাহলে তারা জনগণের মধ্যে বার্তা দিতে পারবে যে কেউ তাদের বিরুদ্ধে যেতে পারবে না। কিন্তু রানী চার্চ নেতাকে সত্যিটা বলতে পারে না যে অ্যালিসকে তো সে নিজেই মিশনে পাঠিয়েছে এবং বয়েসের সঙ্গে তার গোপন সম্পর্কও চলছে। অন্যদিকে চার্চ লিডারের নিজের একটা গোপন পরিকল্পনাও ছিল যে একবার রাজার মৃত্যু হলে সে রানীকেও পদ থেকে সরিয়ে দিবে এবং শুধু চার্চই সর্বোচ্চ ক্ষমতায় থাকবে আর পৃথিবীর শেষ শহরের উপর চিরকাল শাসন করবে। এদিকে তাদের গার্ডের ট্রেন ইতিমধ্যে ট্রেডিং পোস্টে পৌঁছে গেছে এবং তারা রোস ও মারাকে নির্যাতন করে বয়েসি এবং অ্যালিস কোথায় গেছে তা জিজ্ঞেস করতে থাকে। শুরুতে তারা কিছুই বলেন না, কিন্তু নিজের ভাইকে কষ্ট পেতে দেখে মারা অবশেষে বলে ফেলে যে বয়েস ও অ্যালিস স্কাল রিভারে পৌঁছানোর জন্য শর্টকাট রাস্তায় গিয়েছে, যাতে সময় বাঁচে। মারা সবকিছু বলে দেওয়ার পরও গার্ড লিডার আর্লি তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তাদের হত্যা করার আদেশ দেয়। এদিকে অ্যালিস ও বয়েসের যাত্রা 3 দিন হয়ে গেছে। এখন তাদেরকে আর 3 দিনের মধ্যেই সেই ভয়ঙ্কর প্রাণী পর্যন্ত পৌঁছে তাকে মেরে ফেলতে হবে। তারা এখন রিফট নামের এক বিধ্বস্ত শহরে এসে পৌঁছায়, যেটা পার করতে হলে তাদের একটা কেবল কার ব্যবহার করতে হবে, কারণ শহরের মাঝখানে বিশাল একটা খাদ তৈরি হয়েছে, যেটা কেবল কার ছাড়া পার হওয়া সম্ভব। এখন বয়েসি বলে এখানে সাইরাস নামের একজন ড্রাইভার তাদের কেবল কার দিয়ে পার করে দিবে, বিনিময়ে কিছু টাকা দিলেই হবে। কিন্তু যখন তারা ড্রাইভারকে ডাকে তখন সে দেখে তাকে তো আগে থেকেই কেউ মেরে ফেলেছে, মানে শহরের গার্ডরা তাদের আগেই এখানে পৌঁছে গেছে। এরপর অ্যালিস ও বয়েসিকে চারদিক থেকে গার্ডরা ঘিরে ফেলে। এখানে আর্লি সহ সকল গার্ড এবার সানগ্লাস পরে এসেছে, যাতে অ্যালিস আগের মতো চোখ দিয়ে হিপনোটাইজ করতে না পারে। এখন গার্ড লিডার আর্লি বয়েসিকে বলে অ্যালিসের পক্ষ নিয়ে সে অনেক বড় ভুল করেছে এবং তাকে মারাকে দেখায়। মারা বয়েসিকে কিছু বলতেই যাচ্ছে, কিন্তু তার আগেই আর্লি তাকে গুলি করে মেরে ফেলে। বয়েসিটা দেখে কান্নায় ভেঙে পড়ে এবং রাগে গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। এই মিশন এখন তার জন্য পার্সোনাল হয়ে গেছে। অ্যালিসও তাকে সাপোর্ট দিতে গার্ডের উপর অ্যাটাক করে,
তারা দুজনেই দক্ষ ফাইটার ছিল এবং তারা একে একে গার্ডের মারতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যেখানে গার্ডের সংখ্যা অনেক বেশি, এভাবে জেতা সম্ভব না। তাই তারা লড়াই করতে করতে পালাতে শুরু করে। তখন আর্লি এবার একটা বিশাল কামান নিয়ে তাদের দিকে গোলা ছোড়ে, কিন্তু তারা কোনো রকমে বেঁচে যায় এবং কেবল বাসে উঠে খাদ পার হতে শুরু করে। তখন কিছু গার্ড বাস পর্যন্ত পৌঁছে যায় এবং অ্যালিস ও বয়েসি নিজেদের জীবন বাঁচাতে তাদের সাথে লড়াই করতে থাকে। বাসটি কেবল দিয়ে সামনে এগোতে থাকে। দুজনেই গার্ডের বাস থেকে ফেলে দিতে শুরু করে। সেখানে কিছু গার্ডের ছাদে উঠে গুলি ছুড়তে থাকে। তখন বয়েসিক বাসের ভেতরের গার্ডের সাথে লড়াই করে আর অ্যালিস উপরে গিয়ে গুলি করতে থাকা গার্ডের সাথে লড়াই করতে শুরু করে এবং একে একে উপরের সব গার্ডকে নিচে ফেলে দেয়। বয়েসি নিচে থাকা গার্ডের সামলাতে থাকে। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা লিডার আর্লি দেখে কিভাবে তার গার্ডের একে একে নিচে পড়ে মারা যাচ্ছে। তাই সে আদেশ দেয় বাসের কেবলটাই কেটে দিতে, যাতে সেটা খাদে পড়ে যায়। আর একটা কেবল কাটতেই বাসটি অর্ধেক ঝুলে পড়ে। অ্যালিস কোনো রকমে নিজেকে ধরে রাখে আর বয়েসি শেষ গার্ডকে নিচে ফেলে দেয়। তখন বাকি কেবলটাও কেটে দেওয়া হয়, যার ফলে বাস সোজা নিচে পড়ে যেতে থাকে। ভাগ্যক্রমে বাস সোজা নিচে না পড়ে এক গুহার ধারে আটকে যায় আর অ্যালিস আর বয়েসি দ্রুত গুহার ভিতরে ঢুকে পড়ে। এই সময় পেছনে থাকা লিডার আর্লি বয়েসের কাঁধে গুলি চালায়, কিন্তু সে হেডশট নেওয়ার আগেই অ্যালিস তাকে টেনে বাঁচায়। এখন একটা নিরাপদ জায়গা খুঁজে অ্যালিস বয়েসিকে ট্রিট করে। সে বয়েসের গুলি বের করে তার ক্ষত সেলাই করে দেয়। সে এখন সেফ। কিন্তু মারার মৃত্যু দেখে বয়েসি প্রতিজ্ঞা করে সে চার্চের গার্ডের জীবিত ছাড়বে না। অন্যদিকে শহরে কুইন জানতে পারে সে প্রেগনেন্ট এবং সে এটাও জানে এই বাচ্চা রাজার নয় বরং বয়েসের, কিন্তু এ ব্যাপারে বাইরের কেউ জানে না। আর এখন তার বাচ্চা উত্তরাধিকারী থাকার কারণে তার স্বামীকে বাঁচিয়ে রাখার দরকার নেই। কুইন চুপচাপ তার স্বামীকে মেরে ফেলে। অন্যদিকে অ্যালিস ও বয়েসি সামনে এগিয়ে একটা পুরনো বিপজ্জনক মিলিটারি বেসে পৌঁছায়, যার নাম শ্যাডো ব্যান্ড। এখানে মিউটেশন হওয়ার কারণে এটা খুবই ডেঞ্জারাস, কিন্তু জার্নির সময় বাঁচাতে এই শর্টকাট নেওয়া ছাড়া উপায় নেই। সেখানে তারা তাদের কাছাকাছি পেছনে সেই গার্ডের ট্রেনের শব্দ শুনতে পায়। দিনভর চলার পর তারা একটা পরিত্যক্ত স্ট্রাকচারে লুকায়। রাতে এখানে বিপদের আশঙ্কা থাকায় তারা আজকের রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। এখানে সারা রাত একজনকে জেগে থেকে পাহারা দিতে হবে আর তাদের চারপাশে সবসময় আগুন জ্বালিয়ে রাখতে হবে, যাতে কোনো মিউট্যান্ট তাদের আক্রমণ করতে আসলে তাদের কাছে আসতে না পারে। আসলে আগুনই মিউট্যান্টের দুর্বলতা, তারা আগুন ভয় পায়। কিন্তু ঘুমানোর আগেই তারা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, মানে মিউট্যান্টরা চলে এসেছে। বয়েসি প্ল্যান অনুযায়ী চারদিকে আগুন লাগিয়ে রাখে, যাতে মিউট্যান্টরা আগুনের ভয়ে কাছে না আসে। কিন্তু মিউট্যান্টরা আগুনের ভিতর দিয়েই আক্রমণ শুরু করে। অ্যালিস ও বয়েসি দুজনে গুলি ছুড়ে মিউট্যান্টের মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তারা এখন আর পুরোপুরি মানুষ নেই। তাদের আর ব্যথা লাগে না, তারা শুধু ক্ষুধার্ত দানব। বয়েসি বারবার অয়েল ট্যাঙ্কার ব্লাস্ট করে তাদের ভয় দেখানোর চেষ্টা করে। অ্যালিসও লড়াই চালিয়ে যায়, কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় তারা বেশি শক্তিশালী হয়ে পড়ে। অবশেষে যখন তারা অ্যালিসকে খেয়ে ফেলতে যায়, তখন অ্যালিস তার সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করে। সেই সব মিউটেন্টকে কাছে আসার সাথে সাথেই হিপনোটাইজ করে দেয় আর তাদের মস্তিষ্কে ইলিউশন দেখায় যে তারা আগুনে পুড়ছে। এরপর একে একে সব মিউটেন্টরা আর্টিফিশিয়াল আগুনে পুড়তে থাকে এবং শেষে সে আগুনের তীব্রতারও বাড়িয়ে সব মিউটেন্টকে মেরে ফেলা হয়। কিছু সময় পর যখন সব শান্ত হয়, তখন বয়েসে জিজ্ঞেস করে এত আগুনের পরও তারা দুজন বাঁচল কিভাবে, কেবল মিউটেন্টরাই বা মরল কেন? তখন অ্যালিস জানায় বাস্তবে কোনো আগুনই লাগেনি। সে মিউটেন্টরা হিপনোটাইজ করে তাদের মনে একটা ইলিউশন তৈরি করে যে যেন তারা আগুনে পুড়ছে, কারণ বয়েসি আগেই বলেছে আগুন মিউটেন্টের সবচেয়ে বড় দুর্বলতা। তাই প্ল্যাসিবো ইফেক্টে বাস্তবে আগুন ছাড়াই শুধু ইলিউশনে তারা প্রাণ হারায়। আগুনের কোনো অস্তিত্ব না থাকা সত্ত্বেও শুধুমাত্র ইলিউশনের মাধ্যমে সেই মিউটেন্টের মৃত্যু হয়। তবে ভুলে একই ইলিউশনের ফাঁদে পড়ে যায় বয়েসিও। এতদিন পুরো যাত্রায় বয়েসি সবসময় অ্যালিসকে বাঁচিয়ে এসেছে, কিন্তু এবার অ্যালিসের সেই বিশেষ ক্ষমতা তাদের অনেক কাজে আসে। এখন তারা সেই স্কাল রিভারের একদম কাছাকাছি পৌঁছে গেছে, যেখানে তারা একদিন হাঁটলেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে। অন্যদিকে শহরের রাজা মারা যাওয়ার পর ঘোষণা করা হয় যে রানীর গর্ভে যে সন্তান আছে সেই হবে এই শহরের নতুন রাজা। তবে চার্চের নেতাতে খুশি হয়নি। সে তার বাকি গার্ডের কাছে বার্তা পাঠায় যেভাবেই হোক অ্যালিস আর বয়েসিকে মেরে ফেলতেই হবে। তারপর তারা রানী ও পুরো শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। কিন্তু এখানে রানী বুঝতে পেরে যায় যে চার্চের লোকেরা কি করতে যাচ্ছে। তাই সে তার সহকারী জেমসকে ফাঁদে ফেলে আর প্রতিশ্রুতি দেয় যে সে যদি তার জন্য চার্চের লোকদের সরিয়ে দেয় তাহলে সে তাকে বিয়ে করবে এবং দুজনে মিলে একসাথে রাজত্ব করবে। এদিকে অ্যালিস ও বয়েসি যারা এখন সেই ট্রেনের গার্ডের থেকে পালাচ্ছে, তাদের রিয়েলাইজ হয় তারা এই গতিতে পালাতে পারবে না, একসময় না একসময় ধরা পড়বেই। তাই তারা একটা ফাইনাল প্ল্যান করে। অ্যালিস একা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে, আর যখন ট্রেনের গার্ডরা তাকে দেখতে পায় তখন এগোতে থাকা ট্রেন অ্যালিসকেই ধাওয়া করতে থাকে। কিন্তু গার্ডরা বুঝতে পারে না যেটা পুরোপুরি অ্যালিস আর বয়েসের প্ল্যান করা। তারা তাদেরকে ট্রেন সহ ট্র্যাপে ফেলতে যাচ্ছে। অ্যালিস ট্রেনকে একটা ভাঙা ব্রিজের কাছে নিয়ে যায় এবং নিচে ঝাঁপ দেয়, যেখানে আগে থেকেই বয়েসি তাকে ধরার জন্য প্রস্তুত ছিল। সেখানে তারা ট্রেন থামাতে না পেরে সোজা নিচে গিয়ে পড়ে আর বিস্ফোরিত হয়ে যায়। এতে আর্লিয়ার তাদের পিছনে সব গার্ড মারা যায়। এই খবর চার্চের নেতার কাছে পৌঁছে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে এখন রানীকে মেরে ফেলা ছাড়া আর কোনো পথ নেই। তারপর সবকিছুই তার হয়ে যাবে
তখনই পেছন থেকে জেমস আর তার দল এসে চার্চের নেতাদের উপর হামলা করে বসে, কারণ রানী আগেই জেমসকে নিজের দিকে টেনে নিয়েছে। জেমস একে একে সব চার্চ মেম্বারদের মেরে ফেলে। এখন পুরো শহরের একমাত্র নেতা হিসেবে আছে রানী, আর পুরস্কার স্বরূপ সে জেমসের সঙ্গে রাত কাটায়। অন্যদিকে বয়েসি ও অ্যালিস অবশেষে এতদিনের ভয়ঙ্কর যাত্রার পর স্কাল রিভারে পৌঁছায়। এটাই সেই স্থান যেখানে আগে সমুদ্র ছিল, কিন্তু এখন পানি শুকিয়ে সবকিছু বদলে গেছে। তারপর এখানে অনেক মানুষ মারা যায়, তাই চারদিকে লাখো কঙ্কালের স্তূপ পড়ে আছে। এত ভয়ানক ইতিহাসের জন্যই এর নাম স্কাল রিভার দেওয়া হয়। বয়েসি আর অ্যালিসকে এখানেই সে প্রাণীটাকে খুঁজে বের করতে হবে, কারণ আজ পূর্ণিমার রাত এবং রানীও আজ রাত পর্যন্ত সময় দিয়েছে। রাতে অ্যালিস তার হাতে সিলভার ব্লেডস পরে রেডি হয়ে বাইরে বেরোয়, আর বয়েসি তাকে বোঝাতে আসে কি জানি কখন সে প্রাণী তাদের উপর হামলা করে বসে। কিন্তু হঠাৎই পূর্ণিমার চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই বয়েসি একটা ক্রিয়েচারে পরিণত হতে থাকে। আর এখানেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট। বয়েসি আসলে সেই উলফ যে কিনা পূর্ণিমায় রূপান্তরিত হয়ে মানুষদের হত্যা করে। এ ব্যাপারে যদিও বয়েসি নিজে কিছু জানে না, কিন্তু অ্যালিস শুরু থেকেই জানতো, তাই তো সে তাকে তার সাথে আসতে বলেছে। কিন্তু ফুল মুন ছাড়া সে তাকে মারতে পারবে না। এখন বয়েসি উলফে রূপান্তরিত হতেই অ্যালিস তাকে সিলভার ব্লেড দিয়ে আক্রমণ করে। যদিও বয়েসি তার চেয়ে অনেক শক্তিশালী, তবে অ্যালিস আগে থেকে প্রস্তুত ছিল। সে আবার ইলিউশন দেখিয়ে নিচ থেকে ব্লেড দিয়ে তাকে আক্রমণ করে। সে আগেই বয়েসিকে মিউট্যান্টের সাথে টেস্ট করে নিয়েছে যে কিভাবে সে তাকে তার ইলিউশন দেখিয়ে হিপনোটাইজ করতে পারে। এখন অ্যালিস তার পাওয়ার ব্যবহার করে বয়েসিকে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর যখন বয়েসি মানুষ রূপে ফিরে আসে, তখন সে মারাত্মক আহত ছিল। অ্যালিস তখন তাকে পানি খাওয়ায় এবং বলে যে যখন সে প্রথমবার তার গুলি বের করে সেলাই করেছে, তখন সে চুপি চুপি তার শরীরে একটা সিলভার প্লেট বসিয়ে দেয়, যা ধীরে ধীরে তাকে বিষাক্ত করে তুলেছে। এভাবেই সে এখানে পৌঁছাতে পৌঁছাতে দুর্বল হয়ে পড়েছে, যাতে অ্যালিস তাকে হারাতে সক্ষম হতে পারে। সে সবকিছু শুরু থেকে প্ল্যান করে রেখেছে। যদিও অ্যালিস তার কাছে ক্ষমা চায়, কারণ বয়েসি এতদিন তাকে বাঁচিয়েছে এবং এখন অ্যালিস তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু কিছু করার নেই, চাঁদ উঠলে সে আবার ওয়ারউলফে রূপান্তরিত হবে, তাই তাকে মেরে ফেলতেই হবে। এবং কিছুক্ষণ পর অবশেষে চাঁদ উঠে, আর অ্যালিস রানীকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করে। সে ওয়ারউলফ বয়েসিকে মেরে ফেলে এবং তার শরীর থেকে সে অংশটি বের করে নেয়, যা রানীকে শক্তি দিবে। তারপরে সে বয়েসিকে কবর দিয়ে শহরে ফিরে আসে, যেখানে তার নামে মানুষ বিদ্রোহ করতে শুরু করেছে। সেখানে অ্যালিস সে ওয়ারউলফের অংশটি রানীকে দিয়ে বলে তার কাজ শেষ। কিন্তু যখন রানী জানতে পারে সেই ক্রিয়েচার আসলে বয়েসি, যাকে সে ভালোবাসে এবং যে আসলে তার অনাগত সন্তানের পিতা, তখন সে ভেঙে পড়ে। জেমস যে এতদিন ভেবেছে রানী তাকে ভালোবাসে, সে সত্যিটা জেনে রাগ করে বলে তাকে শুধু নিজের স্বার্থ আদায়ের জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই কিছু করার আগেই বয়েসের মৃত্যুতে শোকাহত রানী নিজেই রেগে গিয়ে তাকে মেরে ফেলে। এদিকে শহরের লোকদের বিদ্রোহ একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। চার্চ ধ্বংস হওয়ার পর আদিশক্তি আগেই ধ্বংস হয়ে গেছে, আর এখন তারা রানীর গার্ডদেরও পরাজিত করে সবাই স্বাধীন হয়ে যায়, আর রানী নিজেকেই শেষ করে দেয়। শহরে গণতন্ত্র ফিরে এসেছে। এদিকে দেখা যায় বয়েসি পুরোপুরি মারা যায়নি। সূর্যের আলোতে ওয়ারউলফের চামড়াটা জ্বলে যায়। আসলে অ্যালিস শুধু তার ওয়ারউলফ রূপটাই ধ্বংস করেছে। রানী অ্যালিসকে বলেছিল ওয়ারউলফের গায়ে একটা চামড়া আছে, যেটা সে রানীর কাছে আনলে রানী সেই শক্তি পেয়ে যাবে। তবে রানী যখন জানতে পারে ওয়ারউলফ বয়েসি, তখন সে চামড়াটা গায়ে জড়ায় না। বয়েসি শহরে ফিরে আসে, যেখানে অ্যালিস নিজের অফিসে বসে সবার সমস্যা সমাধান করছে। বয়েসি অ্যালিসের অফিসে তার সাথে দেখা করে। তারা এখন একে অপরকে অনেক ভালোবাসে, আর এখন থেকে তারা একসাথেই থাকবে। সেই চামড়াটাকেও ধ্বংস করে দেওয়া হয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে মুভিটি এখানেই শেষ হয়।